অন্তর্বর্তী সরকারের সময় গঠিত জাতীয় বেতন কমিশন সরকারি চাকরিজীবীদের বেতন ১০০ থেকে ১৪০% বাড়ানোর প্রস্তাব করেছিল। এদিকে বর্তমান সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে প্রকাশিত ইবুকেও সেই বেতন কাঠামোর একটি প্রস্তাব রয়েছে। এসব বিষয় নিয়ে কথা হবে আজকের নির্বাচিত খবরের এই আয়োজনে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস আল আরিফিন, আর আমার সঙ্গে রয়েছেন প্রথম আলোর হেড অফ ডিপ নিউজ রাজীব আহমেদ। রাজীব আহমেদ, আপনাকে স্বাগত। রাজীব আহমেদ, একটু পেছন দিকে যেতে চাই আর কি। অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা দেখলাম যে জাতীয় বেতন কমিশন গঠন করা হয়েছিল এবং একদম সরকারের শেষ দিকে এসে তারা একটি প্রতিবেদন দিয়েছিল, যেখানে তারা প্রস্তাব করেছিল যে সরকারি চাকরিজীবীদের বেতন ১০০ থেকে ১৪০% বাড়ানো। গতকালকে সরকারের ১৮০ দিন পূর্তি পরিপ্রেক্ষিতে একটি ইবুক প্রকাশিত হয়েছে। সেখানে তারা বলছে যে এই বেতন কাঠামো ১০০% করা হবে। কেন, কি অবস্থায়? দেখেন, যে প্রথম যে সুপারিশ এসেছিল সেটা হলো জাকির হোসেন খানের নেতৃত্বে গঠিত একটা কমিশন। সেই কমিশন অন্তর্বর্তী সরকারের কাছে সুপারিশ করেছিল যে ১০০ থেকে ১৪০% বেতন বাড়বে। কিন্তু কমিশনের সুপারিশ সরকার পুরোটা সবসময় গ্রহণ করে তা নয়। কমিশনের সুপারিশ করেছে, কমিশন সুপারিশের পরে সরকার একটা কমিটি করে দিয়েছে সেটা পর্যালোচনার জন্য। সেই কমিটিতে আপনার একটা রিপোর্ট সরকারের কাছে দিয়েছে। সেই কমিটি কি রিপোর্ট সরকারের কাছে দিয়েছে সেটা কিন্তু আমরা এখনো আনুষ্ঠানিকভাবে জানি না, কারণ সরকার থেকে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। এর মধ্যে গতকাল সরকার যে ১৮০ দিনের কার্যক্রম নিয়ে যে ইবুক প্রকাশ করেছে, সেই ইবুকে উল্লেখ আছে যে এই বেতনটা আপনার ১০০% পর্যন্ত বাড়বে। তার মানে ১৪০ থেকে কমে ১০০ হলো। দেখেন, এই ১৪০% যে সুপারিশ করেছিল অন্তর্বর্তী সরকারের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় গঠন করা কমিশন, এটা কিন্তু অনেক বেশি সুপারিশ করেছিল এবং এটা কিন্তু বিএনপি সরকারের জন্য একটা বোঝা চাপিয়ে দিয়ে গেছে অন্তর্বর্তী সরকার। কেন বোঝা বলছি? এখন হলো সরকারের হাতে টাকার খুব অভাব। গ্যাস বিদ্যুতে বিপুল ভর্তুকি দিতে হচ্ছে, ভর্তুকি দিতে না পেরে বারবার দাম বাড়ানো হচ্ছে। তারপরে আপনার হলো গিয়ে সরকারের নানা খাতে ব্যয় করতে পারছে না, স্বাস্থ্য শিক্ষায় যথেষ্ট ব্যয় করা যাচ্ছে না। এই সময় সরকারি কর্মচারীদের বেতন ১৪০% বাড়ানোর সুপারিশ করে গেল অন্তর্বর্তী সরকার। ওই অন্তর্বর্তী সরকার কিন্তু শ্রমিকদের বেতন বাড়ানোর ক্ষেত্রে তেমন কোনো উদ্যোগ নেয়নি, বেসরকারি চাকরিজীবীদের ক্ষেত্রেও তেমন কোনো উদ্যোগ দেখা যায়নি। কিন্তু তারা হলো অন্তর্বর্তী সরকার এই বেতন কমিশন একটা গঠন করে ১৪০% বেতন বাড়ানোর সুপারিশটা গ্রহণ করে গেছে। বিএনপি সরকার এসে চাপের মুখে পড়েছে, কারণ এটা যদি বাস্তবায়ন না করে তাহলে আমলাদের দিয়ে কাজ করানো খুব কঠিন হয়ে যাবে। তো আমরা দেখলাম যে সেইটা পর্যালোচনা করে ১০০% বাড়ানোর সুপারিশ করা হয়েছে বলে ইবুকে উল্লেখ করা হয়েছে। আর সেখানে কি কোনো এভাবে উল্লেখ করা হয়েছে যে কতদিনের মধ্যে বা কতটি ধাপে এটি বাস্তবায়ন করা হবে? না, এটা তো বলা হচ্ছে যে দুটি ধাপে বাস্তবায়ন করা হবে। প্রথম তো গত জুলাইয়ের ১ তারিখ থেকে বাস্তবায়ন শুরু হবে এবং প্রথম ধাপে আপনার মূল বেতনটা কার্যকর হবে। আপনি জানেন যে সরকারি কর্মচারীরা যদি মূল বেতন পান ১০০ টাকা, সেটার উপরে তার ৩৫ থেকে ৬৫% বাড়ি ভাড়া ভাতা হয়, কিছু চিকিৎসা ভাতা হয়, কিছু আপ্যায়ন ভাতা হয়, এতে ছোটোখাটো নানা ভাতা আছে। কিন্তু মূলত তার বাড়ি ভাড়া ভাতাটাই বড়। তো ওই বাড়ি ভাড়া ভাতা এবং অন্যান্য ভাতা এটা পরবর্তী বছর থেকে দেওয়ার একটা কথা আছে। আচ্ছা, আপনি একটু আগে বলছিলেন যে এই সরকারকে আসলে গ্যাস বিদ্যুৎ খাতে প্রচুর টাকা ভর্তুকি দিতে হচ্ছে এবং সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময় বলা হয়েছে যে অর্থনৈতিক খাতে এক রকমের অস্থিরতা রয়েছে। তো সেই পরিস্থিতিতে এসে সরকারি চাকরিজীবীদের জন্য বেতন বাড়ানো একটা চাপ কিনা সরকারের? সরকারের জন্য চাপ, আপনার সেটা তো আগেই বললাম। এবং সরকার কিন্তু দেখেন জুলাই মাস চলে গেছে, এখনও কিন্তু এই ঘোষণাটা দেয়নি যে বেতন কত বাড়বে বা কি বাড়বে, সেটা এখনও আলোচনার পর্যায়ে আছে। আমরা শুনেছি যে আইএমএফ সরকারের এই ব্যয়টা নিয়ে আবার প্রশ্ন তুলেছে। আইএমএফের কাছে সরকার ঋণ চায়, কয়েক বিলিয়ন ডলার ঋণ চায়। সেই ঋণটা পাওয়ার ক্ষেত্রে কিন্তু আইএমএফ নানা শর্ত দেয়, তোমার এই ব্যয় কমাতে হবে, এই ব্যয় কমাতে হবে, এই জায়গায় ভর্তুকি কমাতে হবে। এখন আপনি বেতন বাড়ানোর যদি ১০০% বেতন বাড়ানোর কথা আসে, তখন আইএমএফের এই শর্তের ক্ষেত্রে একটা বাধায় পড়ে যায়, আইএমএফ হয়তো ঋণ নাও দিতে পারে। এইসব নানা কিছুতে সরকারের চাপের মুখে কিন্তু আবার এদিকে আবার সরকারি চাকরিজীবী মানে আমলারা যারা আছে তারা চাপ দিচ্ছেন, আপনি যদি এটা বাস্তবায়ন না হয় তাহলে গতি পাবে না, এটা দিয়ে নানা কথা বলা হচ্ছে, কাজ করানো যাচ্ছে না। এসব নানা সমস্যার মধ্যে কিন্তু সরকার একটা আবর্তের মধ্যে পড়ে গেছে। আচ্ছা, নাজিম আহমেদ, সরকারি অফিস বা কার্যক্রম নিয়ে অনেক ক্ষেত্রে মানুষের অনেক রকম অভিযোগ রয়েছে।
তো বলা হয় যে বেতন বাড়লে দুর্নীতি কমে, আদতে কি সেটা হয়? দেখেন 2015 সালে যখন বেতন অনেকটাই বাড়ানো হয় প্রায় 100%, তখন কিন্তু আপনার তখনকার অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত উনি বলেছিলেন যে বেতন বাড়ালে দুর্নীতি কমবে, কিন্তু আমরা দেখেছি আসলে দুর্নীতি কমেনি। এখন দুর্নীতি কমেনি এটা সূচক কি? এটা কিন্তু আপনার আপনি পরিমাপ করতে পারবেন না। টিআইবির একটা সূচক আছে, সেখানে আমাদের খুব বেশি উন্নতি কিন্তু হয়নি। আমরা দেখলাম যে ব্যাপক দুর্নীতির কারণে আপনার একটা সরকার গণ অভ্যুত্থানের মুখে উচ্ছেদ হলো। অন্যান্য কারণের মধ্যে দুর্নীতিও কিন্তু একটা বড় কারণ ছিল, এবং বিদেশে টাকা পাচার, দুর্নীতিতে নানা অভিযোগ আসছে, এবং তার সঙ্গে কিন্তু এই আমলাদের জড়িত থাকার বিষয়টা আসছে। আর রাজনীতিবিদরা দুর্নীতি যখনই করতে পারেন, যখন এই সরকারি সংস্থাগুলো এবং আমলারা তাদের সঙ্গে যোগ দেন, সব মিলেই কিন্তু দুর্নীতিটা হয়। তো দুর্নীতি কমেছে এটা মনে হয় বলাটা কেউই বলেন না। আচ্ছা, সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে এটার প্রভাব কি মূল্যস্ফীতিতে পড়বে কিনা? মূল্যস্ফীতি অবশ্যই পড়বে। এখন আপনি জানেন যে 2022 সাল থেকে বাংলাদেশে মূল্যস্ফীতি অত্যন্ত চড়া, এবং 22 সাল থেকে টানা উচ্চ মূল্যস্ফীতির মধ্যে থাকার মধ্যে এখন আমাদের মূল্যস্ফীতি কত? একটু কমেছে, কিন্তু 8% উপরে মূল্যস্ফীতি। তার মানে গত বছর আপনি 100 টাকায় যে প্রোডাক্টটা কিনতেন, ওই একই পরিমাণ পণ্য আপনার এই বছর কিনতে 108 টাকা লাগছে। এখন সমাজে তো মূল্যস্ফীতি তো 8%-এর উপরে, এই যখন আপনি একটা শ্রেণীর একটা অংশের কাছে বাড়তি টাকা যাবে, তারা তখন বাজারের উপর চাপ তৈরি করবে, বাড়তি জিনিস কিনতে চাইবে, বাড়তি দাম দিতেও রাজি থাকবে। ওইটা কিন্তু আরও মূল্যস্ফীতি আরও বেড়ে যাবে, এবং সবসময়ই যখন নতুন বেতন কাঠামো হয় অথবা বাজারে নতুনভাবে টাকার সরবরাহ বাড়ে, তখন কিন্তু মূল্যস্ফীতি বাড়ে। আচ্ছা, সরকারি চাকরিজীবীদের না হয় বেতন বাড়লো, বেসরকারি খাতের কি হবে? দেখেন, বেসরকারি খাতের বেতন তো সরকার ঠিক করে না স্বাভাবিকভাবে। আপনার আমার বেতন মানে আমাদের জন্য ওয়েস্ট বোর্ড একটা আছে, কিন্তু অন্যান্য সরকারি চাকরিজীবী যারা অফিসার যারা, তাদের জন্য বেতন সরকার ঠিক করে না, বেসরকারি চাকরিজীবীদের। কিন্তু আপনার সরকার কিন্তু 40টা শ্রম খাতে, 40 থেকে 42টা শ্রম খাতে মজুরি ঠিক করে দেয়। মজুরি হার কত হবে সেটা ঠিক করা হয় প্রতি 4 বছর 5 বছর পর পর। এইসব খাতের মজুরি কাঠামো ঠিক করা হয়। প্রশ্ন হলো, মানুষের যে 22 সাল থেকে উচ্চ মূল্যস্ফীতি চলে আসছে, এবং আপনার হলো গিয়ে মানুষের ক্রয় ক্ষমতা যে ব্যাপকভাবে কমে গেছে, অর্থনীতির অবস্থা খুব একটা ভালো না, এই সময় কি আপনার বেসরকারি খাতের এই শ্রমিকদের জন্য কি মজুরি বাড়ানোর জন্য সরকার বিশেষ কোনো উদ্যোগ নিয়েছে? আমরা দেখি নাই। শ্রীলঙ্কায় যেটা হয়েছে, শ্রীলঙ্কায় কিন্তু এই যে অনুরা সরকার ক্ষমতায় এসছে, ওরা এসে কিন্তু সরকারি চাকরিজীবীদের বেতন বাড়িয়েছে। সঙ্গে এমপ্লয়ার্স ফেডারেশন, যারা বেসরকারি খাতের চাকরিদাতা, তাদেরকে ডেকে বলেছে তোমরাও বেতন বাড়াও, এবং এমপ্লয়ার্স ফেডারেশন সরকারকে কমিটমেন্ট দিয়েছে যে তারা বেতন বাড়াবে, এবং সেই অনুযায়ী বাড়ানোও কিন্তু হয়েছে। এখন আমার মনে হয় যে সরকারি চাকরিজীবীদের বেতন যৌক্তিক হারে বাড়ানোর প্রয়োজন আছে, কিন্তু সরকারের উচিত বেসরকারি খাতের বেতনের, শ্রমিকদের বেতন বাড়ানোর উদ্যোগটাও নেওয়া, অথবা তাদের জন্য মহার্ঘ ভাতা ঘোষণা করা, অথবা বিশেষ কিছু ঘোষণা করা। কারণ হলো, গত 3 বছর 4 বছর ধরে উচ্চ মূল্যস্ফীতি থেকে থেকে তাদের কিন্তু একদম দেয়ালে পিঠ ঠেকে গেছে, এবং অন্তর্বর্তী সরকার তাদের মজুরি বাড়ানোর জন্য তেমন কোনো উদ্যোগ কিন্তু নেয় নাই। আপনি দেখেন, জুলাই গণঅভ্যুত্থানে প্রাণ দিয়েছে সবচেয়ে বেশি শ্রমজীবী মানুষ, এবং অন্তর্বর্তী সরকার যে শ্রম কমিশন গঠনের করেছিল, সেই শ্রম কমিশন কিন্তু ন্যূনতম মজুরি ঘোষণার কথা বলেছিল, জাতীয় ন্যূনতম মজুরি, মানে এর চেয়ে কাউকে আপনি কম বেতন দিতে পারবেন না। সেই জাতীয় ন্যূনতম, সেই সুপারিশ কিন্তু এই অন্তর্বর্তী সরকার গ্রহণ করেনি, এবং বর্তমান সরকারও এই বিষয়টায় নিশ্চুপ। তো সবচেয়ে প্রাণ দিল শ্রমজীবী মানুষ, আপনি আইসা বেতন বাড়াইলেন সরকারি চাকরিজীবীদের, এবং এখন আবার বেতন কমিশন ঘোষণা করলেন, শ্রমিকদের জন্য, শ্রমজীবী মানুষের জন্য কিছু করলেন না। এটা কিন্তু এক ধরনের বেইমানি জুলাই গণঅভ্যুত্থানের সময়, বৈষম্য তৈরি। জি, রাজীব আহমেদ, অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি। দর্শক, আমরা এখন কথা বলছিলাম সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো বাড়ানোর বিষয়টি নিয়ে। আমরা আপনাদের সামনে আবার হাজির হব নতুন কোনো বিষয়ে কথা বলতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্রথম আলোর সঙ্গে থাকুন।